আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল। অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারে ওসমান হাদি। অবস্থা আশঙ্কাজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপি জামায়াত এনসিপির তীব্র নিন্দা এবং উদ্বেগ, তদন্তের দাবি। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারেক রহমান। সারা দেশে আজ বিক্ষোভ মিছিলের ঘোষণা মির্জা ফখরুলের। এবং ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ। জনগণের সহযোগিতা ও সমর্থন নিয়ে লড়তে চান ভোটের মাঠে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ প্রবাস জীবন শেষে আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, দীর্ঘ 1.5 যুগ গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর ঢাকার মাটিতে তিনি পা রাখবেন। তার আগমনে যেসব বাধা সৃষ্টি হয়েছিল, তারেক রহমান দেশে আসলেই সেসব বাধা দূর হয়ে যাবে, স্বস্তি ফিরে পাবে দেশের মানুষ। সবার সহযোগিতা চেয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো সংঘাত চায় না, তাদের উপর কোনো আঘাত আসলে বিএনপিও বসে থাকবে না। আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। দলের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সম্প্রতি জানিয়ে যাবেন। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদির মাথায় জরুরি অস্ত্রোপচার করা হয়। জুমার নামাজের পর নির্বাচনী প্রচারণার সময় রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে ফুঁসে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধারা। আরো জানাচ্ছেন জিএম তাসলিম। জুমার নামাজ পড়ে বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাচ্ছিলেন শরীফ ওসমান হাদি। এ সময় দুই ব্যক্তি মোটরসাইকেলের পেছন থেকে এসে গুলি চালায় হাদিকে লক্ষ্য করে। গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষণিক হাদিকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুলিবিদ্ধ হয়েছেন হাদি। আশঙ্কাজনক হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। ভাই আমাদেরকে প্রচারণার জন্য সব মসজিদের লিস্ট দিয়ে দিছে এবং আমাদেরকে ভাগ করে দিছে কে কে যাবে। তো আমরা সেই অনুযায়ী চলে গেছি মসজিদে যাওয়ার পরে আমাদেরকে ভাই শেষ কথা বলছে যে ঠিক আছে, আমি কোন মসজিদে যাবো এটা তোমরা আমার সাথে কেউ আইসো না এবং তোমাদেরকে বলছিও না। পরে ভাই বলতেছে যে আমরা ক্যাম্পিং শেষ করে আমরা রবনা পার্কের মধ্যে আমরা সব একসাথে বসে লাঞ্চ করব, তারপর আজকে আর কোনো আমরা প্রচারণা করব না, আমরা একসাথে গল্প করব। এ পর্যন্ত ভাই আমার শেষ কথা ছিল। হাদির সহযোদ্ধারা জানান, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কারণে সন্ত্রাসীদের টার্গেটে ছিলেন ইনকিলাব মঞ্চের এই নেতা। দেশি বিদেশি নম্বর থেকে তাকে ও তার পরিবারকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন হাদি। পাশে একশো কেউ আমল করতো, এখন আবার যারা করতেছে তারা হাদিরে গুলি করছে। আমাদের বাইরের উপরে যে হামলা করছে এটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ইন্টিমের কাছে আমরা একটাই দাবি, ধারাবাহিক হামলা, এটা পরিকল্পিত। আমাদের আদর্শ একটা জায়গায় যে আমরা যারা আন্দোলন করছিলাম, এই আন্দোলনটা যারা বুকে ধারণ করে তারা একটু সেফ থাকুক, তারা একটু বেঁচে থাকুক, আমরা আগামীর বাংলাদেশটাকে একটু দেখি। এদিকে
হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে জুলাই যোদ্ধারা। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, পল্টন সহ রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ কর্মসূচি পালন করে ছাত্র জনতা। তাদের অভিযোগ, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে না পারার দায় এড়াতে পারে না সরকার। হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তার সহযোদ্ধারা। হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন তারা। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। ওসমান হাদির উপর দুর্বৃত্তদের গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি এই ঘটনাকে নির্বাচনী পরিবেশের জন্য অগ্রহণযোগ্য ও দুঃখজনক বলে উল্লেখ করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিকিৎসা কার্যক্রম তদারকির নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক ও বিস্তৃত তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। সকল রাজনৈতিক পক্ষ এবং নাগরিককে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে সহিংসতা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। একই সাথে তার দ্রুত সুস্থ কামনা করেছে দলটি। এক বিবৃতিতে বিএনপি জানায়, হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। তাদের দাবি, একটি চক্র সমাজে ভয় আতঙ্ক ছড়িয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে, যা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অংশ। জুলাই বিপ্লবের পর গণতন্ত্রের অগ্রযাত্রা থামাতে এবং দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেবার অপচেষ্টা চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দেশের জনগণকে সতর্ক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে। ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজে এই ক্ষোভ জানান তিনি। এ সময় আমিরে জামায়াত বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি। ইনকিলাব মঞ্চে মুখপাত্র হাদির উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই হামলাকে গণ অভ্যুত্থানে পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার উপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছে দলটি। এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং মিডিয়া সেলের সম্পাদক মুশফিকুজ সালেহিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ন্যাক্কারজনক হামলা দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং আসন্ন নির্বাচনী পরিবেশের ভঙ্গুরতা সম্পর্কে প্রশ্ন তুলেছে। ওসমান হাদির উপর হামলা দুঃখজনক, জঘন্য ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা বিষয়ে কর্মশালায় তারেক রহমান অভিযোগ করেন, একটি গোষ্ঠী যারা নির্বাচনের বিরোধিতা করছে তারাই দেশের স্থিতিশীলতা বিনষ্টে উঠে পড়ে লেগেছে। গণতন্ত্রে বিশ্বাসী প্রত্যেক ব্যক্তি ও দলকে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালার ষষ্ঠ দিনে ছাত্রদলের নেতাকর্মীদের সামনে স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, কর্মসংস্থান সহ খাতভিত্তিক বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক দল আওয়ামী লীগের ভোট পেতে নানাভাবে পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করছে। তাই শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে এখন তারা কোনো কথা বলছে না। একটি দল আওয়ামী লীগের ভোট প্রাপ্তির জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে না, যাদের ইতিহাস হচ্ছে 1947 থেকে 1971 পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কথাও আমাদেরকে বলতে হবে। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সমাপনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ, অবাস্তব প্রতিশ্রুতি দেয় না বিএনপি। আমরা যদি এই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে না পারি, স্বৈরাচার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছে, দেশের অর্থনীতি বলো, দেশের কৃষি ব্যবস্থা বলো,
দেশের শিল্প ব্যবস্থা বলো, শিক্ষা ব্যবস্থা বলো, চিকিৎসা ব্যবস্থা বলো, সামগ্রিকভাবে সমাজ দেশকে যে জায়গায় রেখে গিয়েছে, যারা ষড়যন্ত্র করছে তারা তাহলে আরো সুযোগ পেয়ে যাবে। এই ষড়যন্ত্র বন্ধ করতে পারে এই দেশের মানুষ। এই ষড়যন্ত্র বন্ধ দমিয়ে দিতে পারে, রুখে দিতে পারে গণতান্ত্রিক প্র্যাকটিস তথা গণতন্ত্র। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচন বিরোধী শক্তির ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, বিভ্রান্তি ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে। যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি দেশকে, দেশের মানুষের শান্তি, স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। তারেক রহমান বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হলে যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এবারকার হাসপাতালে দুর্বৃত্তদের গুলিতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। এ সময় হাদির পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ওসমান হাদির সুস্থতা কামনা করেন জিয়া পরিবারের পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। হাদির ভাই বোন ও কয়েকজন সহকর্মী এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদির উপর হামলা করা হয়েছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব। অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইন আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি এবং এই সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। ইতিমধ্যেই আপনারা আমাদের পার্টির চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি একথা জানান। নির্বাচনের ঘোষণা দিয়ে এক ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ 17 বছর পর নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগে এসেছে। এটি কঠিন তবে অসম্ভব নয়। কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, কর্মী, প্রয়োজনীয় অর্থ ছাড়া শুধু জনগণের সহযোগিতা আর সমর্থন নিয়ে নির্বাচনের মাঠে লড়তে চান বলে জানান সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা। আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। এই লড়াই সহজ নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগের প্রেরণা নিয়ে আমি এই পুনর্গঠন ও বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন। এখন দেখবেন সালাম স্টিল ভোটার গাড়ি। মাদক, চাঁদাবাজি, ছিনতাই আর গ্যাস সংকটে জর্জরিত ঢাকা 5 আসনের অন্তর্ভুক্ত ডেমরা যাত্রাবাড়ির বাসিন্দারা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও কোনো ধরনের নাগরিক সুবিধা পাচ্ছে না তারা। ভোটাররা বলছেন যে প্রার্থী এলাকার সমস্যার সমাধান করতে পারবে তাকেই নির্বাচিত করবেন তারা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে ঢাকা 5 আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার ডেমরা যাত্রাবাড়ি এলাকা নিয়ে গঠিত ঢাকা 5 আসন। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এ আসনের প্রার্থী সমর্থকরা। এলাকাবাসীরা জানান, মাদক, চাঁদাবাজি, ছিনতাইয়ের পাশাপাশি মহামারী আকার ধারণ করেছে গ্যাস সংকট। তাই শুধু প্রতিশ্রুতি নয়, এলাকার সমস্যার সমাধান চান তারা। সিটি কর্পোরেশন আন্ডারে হলে কি সিটি কর্পোরেশনের কোনো কিছুই কাজ হয় না, কোনো সুযোগ সুবিধা আমাদের দীর্ঘদিন যাবত এগুলো পরিষ্কার করছে না। মশা
ডেঙ্গু প্রাদুর্ভাব এখানে বেশি। গ্যাস আমরা পাচ্ছি না, কিন্তু আমরা প্রতি মাসে মাসে বিল দিয়ে যাচ্ছি। আমরা এখানে দীর্ঘদিন ধরে 40 বছর ধরে থাকি, উন্নয়নে কোনো সময় সব প্রার্থী আসছে, আশ্বাস দিয়ে গেছে, এই পর্যন্ত আমরা উন্নয়নে পাইনি এই এলাকা। এদিকে সাধারণ মানুষের মতামত নিয়ে ভিন্ন ধর্মী প্রচারণা চালাচ্ছেন ঢাকা 5-এর দাঁড়িপাল্লার কাণ্ডারি মোহাম্মদ কামাল হোসেন। আমরা শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য এই বিষয়গুলো মেইন ফোকাস দিচ্ছি, সাথে সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মতামত গ্রহণ করেছি। এই সকল মতামত পরামর্শগুলো নিয়ে আমি একটা ইস্তেহার তৈরি করবো ইনশাআল্লাহ। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি উঠান বৈঠক অব্যাহত রেখেছেন বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী। জানান, ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন। আমাদের এই ডিএনডির বাঁধের ভিতরে 12 লক্ষ লোক বসবাস করে। এখানে স্বাধীনতার পর স্থায়ী কোনো সমাধান পায় নাই। যদি আমি এমপি হতে পারি, ইনশাল্লাহ এই এলাকার গ্যাস পানির অভাব থাকবে না। শিক্ষা প্রতিষ্ঠান, খেলাধুলার মাঠ, সরকারি হসপিটাল, এই সমস্ত সবকিছু বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ভোটাররা জানান, শুধু আশ্বাস নয়, এলাকাবাসীর জীবনমান উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে শুক্রবার রাজধানীর গুলশানে ছিলেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। ঢাকা 17 আসনের নির্বাচনী হালচাল তুলে এনেছেন তিনি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আজ আমরা সারাদিন রয়েছি ঢাকা 17 আসনে, যেটি গুলশান, বনানী, মহাখালী, বারিধারা সহ এর আশপাশের এলাকা নিয়ে গঠিত। এখানে আমরা সারাদিন যেমনটা ভোটারদের সাথে কথা বলেছি, তারা বেশ কিছু সমস্যার কথা এখানে চিহ্নিত করেছেন। তবে এখানে সর্বশেষ যে উপনির্বাচন এখানে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে আমরা দেখেছি শুধুমাত্র 11.5% ভোটার তারা ভোট দিয়েছেন। সেজন্য এখানে যে বিশাল একটি অংশ, প্রায় 90% মতন ভোটার যারা ভোট কেন্দ্রে সর্বশেষ নির্বাচনে ভোট দেননি, তাদেরকে ভোট কেন্দ্রে আনাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা, তারা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটারদেরকে আশ্বস্ত করছেন তাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাসও তারা দিচ্ছেন। তবে এখানে একটি বড় একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, এখানে যেহেতু সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা এখানে বসবাস করছেন, একই সাথে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষরা করাইল বস্তি সহ আশপাশে তারা বসবাস করছেন। সেই ক্ষেত্রে যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অনেক ধরনের হিসেব নিকেশ করতে হচ্ছে আসন্ন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা 17 আসন থেকে সবশেষ খবর। আবারও সালাম স্টিল ভোটের খবর। জমে উঠেছে নারায়ণগঞ্জ 3 আসনের নির্বাচনী প্রচারণা। বিএনপির একাধিক প্রার্থী, জামায়াত ইসলামী ও বেশি কিছু ইসলামী দলের প্রার্থী থাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে আসনটিতে। রাস্তার যানজট নিরসন, চাঁদাবাজ, মাদকমুক্ত ও উন্নত চিকিৎসা প্রতিষ্ঠান তৈরির প্রতিশ্রুতি নিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। রিপোর্ট ইয়াসিন রানার। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ 3 আসনের ভোটার সংখ্যা প্রায় 6 লাখ। শিল্প কারখানা থেকে শুরু করে প্রাকৃতিকভাবে সমৃদ্ধ মেঘনা তীরবর্তী এই আসনটি। ঢাকার খুব কাছে হলেও যানজটের সমস্যা, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান না থাকা, চাঁদাবাজি ও মাদকের ব্যাপক সমস্যা রয়েছে আসনটিতে। যার ভাল লাগতেছে এই হারিতেছে, হ্যাঁ এই চাইতেছে, কিন্তু আসলে তো দরকার মেইন লোক, ওই লোকটাকু। আমাদের দেশে নেতার নয়, নীতির প্রয়োজন, নীতির পরিবর্তন দরকার। যারা যুব সমাজ আছে তারা দিতে পারে, আশা করি তাদের ভোটটা আগাইতে পারলে ইনশাল্লাহ যেই টানে ইনশাল্লাহ তারাই আগে যাবে। আমরা যারা সাধারণ লোক আছি, আমরাও চাই সুস্থ নির্বাচন হোক। শিক্ষা প্রতিষ্ঠান আর মাদক মুক্ত যদি আমাদের সোনারগাঁও হয়, ইনশাল্লাহ আমাদের সামনে যুব সমাজ ভালো পর্যায়ে চলে যাবে। জনগণের প্রত্যাশার পাশাপাশি নিজেদের পরিকল্পনা নিয়ে ভোটের মাঠ ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। আসনটিতে বিভিন্ন দলের প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে এলাকা। তরুণ সমাজ ও নারী ভোটারদের নজর কাড়তে বেশ কিছু পরিকল্পনার কথা জানান জামায়াতের প্রার্থী ডক্টর ইকবাল হোসেন ভুইয়া। সোনারগাঁয়ের বৈধ গ্যাস সংযুক্তি নিশ্চিত করবার জন্য আমার পক্ষ থেকে যা করণীয় দরকার তাই করব। এডুকেশনাল জায়গা থেকে সোনারগাঁকে চমৎকার করে গড়ে তোলবার ডিসিশন আছে আমার। এটা আমি ডোর টু ডোর, ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন হোমওয়ার্ক করছি ভোটারদের সাথে। ভোটারদের বক্তব্য কিন্তু এরকম যে আমরা যদি ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করতে পারি, চোখ বন্ধ করে দাঁড়িপাল্লায় ভোট দিব। বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান জানান, দলের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনকে নতুনভাবে সাজাতে চান তিনি। সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ইনশাল্লাহ আমরা বিপুল বাজে সারা পাচ্ছি। সোনারগাঁয়ের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদীর আদর্শে চলে। ভোটারদের একটাই কথা,
যে সুষ্ঠু নির্বাচন হবে, আমরা যাতে আমাদের ভোটের অধিকার আমরা ফিরে পাই। ভোটারদের প্রত্যাশা যে প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি যত ভালো হবে, জয়লাভে এগিয়ে থাকবেন সেই প্রার্থী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, নারায়ণগঞ্জ। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সিরাজগঞ্জের হাট পয়েন্টে ছিলেন আলী আসগর ইমন। সেখানকার পরিস্থিতি তুলে ধরছেন তিনি। ভোটের গাড়ি নিয়ে আমি চলে এসেছি সিরাজগঞ্জ 2 আসনে। আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান, যাকে বলা হয় হার্ট পয়েন্ট। সেই হার্ট পয়েন্টে আমার পাশে সচেতন নাগরিক সমাজের দুজন স্থানীয় বাসিন্দা আছে, তাদের কাছ থেকে জানবো নির্বাচনের হালচাল। চলুন সরাসরি একটু তাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। যে আপনারা তো এখানকার স্থানীয়, আমি জানতে চাচ্ছি যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, সামনে নির্বাচন, প্রিপারেশন কেমন দেখছেন? মোটামুটি। প্রার্থীরা কি আপনাদের বাড়িতে গিয়েছিল ভোট চাইতে? এখনো না। এখনো যায়নি। কেমন মনে করছেন আগামী নির্বাচন কেমন হবে? এটাই তো বোঝা যাচ্ছে না যে নির্বাচন কেমন হবে। আপনারা বুঝতেই পারছেন না কেমন হবে? আসলে সবকিছুই একটু ঘোলাটে। কোনোটাই স্পষ্ট না। আচ্ছা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আপনার কাছ থেকে একটু জানি যে নতুন যে সরকার আসছে তাদের কাছ থেকে আপনার প্রত্যাশা কি? অবশ্যই নতুন সরকার যারা আসবেন দেশের জন্য কাজ করবেন। জনগণ যাকে নির্বাচিত করবে আমরা তাকেই চাই যে দেশের জন্য তারা কাজ করুক। দেশের পক্ষে যে কাজ করবে তাকেই আমরা চাই, সে যেই হোক না কেন। দেশ সবার আগে, এটাই আমাদের ভাবনা চিন্তা। এবং আমরা চাইবো যে দেশকে যেন আমরা যে পর্যায়ে উন্নতির শিখরে দেখতে চাই, তার জন্য সৎ, নিষ্ঠাবান এবং যোগ্য ব্যক্তিকে আমরা দেখতে চাই পরবর্তী ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকার। স্থানীয় মানুষজন একটি কথাই বলছিল যে যেই নির্বাচিত হোক না কেন তারা এমন একজন মানুষকে চান যিনি হবেন সৎ, নিষ্ঠাবান এবং দেশের জন্য সর্বোপরি এই এলাকার জন্য কাজ করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশে। যে কোনো মুহূর্তে চলে যাব আপনার এলাকায়, আমাদের সাথে থাকুন। তফসিল ঘোষণা হলেও 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জনমনের শঙ্কা কাটেনি বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ময়মনসিংহে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তবে তিনি আশাবাদী নির্বাচন বানচালে দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দেবে সেনা, পুলিশ সহ দেশের জনগণ। মিজান শাহজাহানের রিপোর্ট। ময়মনসিংহে উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের খুদে বিতার্কিকদের ইংরেজিতে এই প্রাণবন্ত উপস্থাপনা। মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজিতে অনর্গল কথা বলার যোগ্যতা অর্জন করে নিয়েছেন আগামীর কাণ্ডারীরা। প্রযুক্তির সুফল ও কুফল নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় মুখোমুখি হয় বালক বনাম বালিকা দল। এতে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আসন্ন নির্বাচনে প্রযুক্তির অপব্যবহার, বিশেষ করে এআই দিয়ে উস্কানিমূলক বয়ান ঠেকানোর চ্যালেঞ্জ ইসি ও প্রশাসনকেই নিতে হবে। আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচনের যে প্রধান চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বা করে বাহিনীর যে নিয়ন্ত্রিত অবস্থায় রাখা, যাতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কোনোভাবে ভণ্ডুল করবার জন্য দু একটি বাসে, গাড়িতে দু একটি হঠাৎ 10-12 সেকেন্ডে জঙ্গি মিছিল করে বাংলাদেশের নির্বাচনকে ভুলুণ্ঠিত করতে না পারে, সেদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের সজাগ দৃষ্টি রাখবেন। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে কোনো অপশক্তি যাতে কোনোভাবে ব্যাহত করতে না পারে, সে কারণের জন্য আমরা ভোটার, প্রার্থী, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম ব্যক্তিত্ব সকলকে, সাংবাদিক সকলকে আমরা একযোগে কাজ করবার জন্য অনুরোধ করছি। এ সময় বক্তব্য রাখেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ও উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিইও মজিদুল হক। মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা বোর্ডগুলো সম্মানিতভাবে কাজ করছি। বিতর্কে বালকদের হারিয়ে বিজয়ী হয় বালিকা দল, পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ময়মনসিংহ। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া এবং ইউক্রেনের চলমান যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তবে এমন কিছু
চায়না, যুক্তরাষ্ট্র। গত মাসে এই দুই দেশের যুদ্ধে 25,000 সেনার মৃত্যু হয়েছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, এই রক্তস্রোত বন্ধ করতে কাজ চলছে। এবার খেলার খবর। ওয়েলিংটনে দ্বিতীয় টেস্টে একপেশে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 9 উইকেটের বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে 205 রানে অল আউট হয় কিউইরা। 4 উইকেট নিয়ে ইন্ডিজদের ব্যাটিং লাইন অ্যাপে ধস নামান ব্লেয়ার টিকনার। জবাবে 9 উইকেট হারিয়ে 278 রানে প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এতে 73 রানের লিড পায় কিউইরা। মিচেল হেই 61 আর কনওয়ে 60 রান করেন। কেমার রোচ আর আন্ডার ফিলিপ 3টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ফের বিপর্যয়ে পড়ে ইন্ডিজরা। 25 রানে 2 উইকেট হারায় তারা। তৃতীয় দিনের শুরুতে মাত্র 96 রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। জ্যাকব ডাফি 5 উইকেট তুলে নেন। 53 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। 18 ডিসেম্বর মাউন্ট মঙ্গানুয়ে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট, শেষ টেস্ট। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরো একবার। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল। অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল থেকে এভার কেয়ারে ওসমান হাদি, অবস্থা আশঙ্কাজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপি, জামায়াত, এনসিপির তীব্র নিন্দা এবং উদ্বেগ, তদন্তের দাবি। ওসমান হাদির উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারেক রহমান। সারা দেশে আজ বিক্ষোভ মিছিলের ঘোষণা মির্জা ফখরুলের। এবং ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ। জনগণের সহযোগিতা ও সমর্থন নিয়ে লড়তে চান ভোটের মাঠে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।